আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আমরা আজকে দেখব ১৯তম শিক্ষক নিবন্ধনের ইংরেজি ডাইজেস্ট 3। আমরা আপনাদেরকে কথা দিয়েছি যে ইংরেজি আমি ১৪টি ডাইজেস্টের ভিডিও দেব, সেখান থেকে সকল নিয়ম আপনারা নিবন্ধনে কমন পাবেন। যদি নিবন্ধন পরীক্ষায় যদি এই ১৪টি অর্থাৎ ডাইজেস্ট থেকে যদি কমন না পান, তাহলে অবশ্যই আমাকে আপনারা জুতার মালা পরিয়ে দিবেন এবং বাকি কথাগুলা অবশ্যই আপনারা মন্তব্য করবেন কমেন্ট বক্সে। এখানে আমি কেন বলছি, কারণ এই ডাইজেস্টের মধ্যে রয়েছে বিগত সালের সকল প্রশ্ন সমাধানের বিগত সালের সকল নিয়মাবলী আমি অন্তর্ভুক্ত করেছি। আপনারা গুরুত্ব সহকারে দেখুন, কারণ এগুলো বেশ গুরুত্বপূর্ণ। চলুন আমরা ভিডিওটি শুরু করি। এখানে দেখুন, বর্ষা শুরু হয়েছে। বর্ষা শুরু হয়েছে এটির ট্রান্সলেশন, সঠিক ট্রান্সলেশন হলো দি রেইনস হ্যাভ সেট ইন, অর্থাৎ বর্ষা শুরু হয়েছে। দেখুন, সেট ইন এখানে রয়েছে সেট ইন, আমরা জানি সেট ইন শব্দটির অর্থ হলো শুরু হওয়া, এজন্য এটি কিন্তু সঠিক উত্তর হবে। এরপরে দেখুন, সে দিন এসে দিন খায়। কি বলেছে? সে দিন এসে দিন খায়। এটির সঠিক ট্রান্সলেশন হলো যে হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, অর্থাৎ সে দিন এসে দিন খায় বা দিন আনে দিন খায়। অর্থাৎ এখানে দেখুন, ফ্রম হ্যান্ড টু মাউথ, ফ্রম হ্যান্ড টু মাউথ, যে এর অর্থ হলো কোনো রকম দিন আনে দিন খায় এমন অর্থে বোঝানোর ক্ষেত্রে মূলত ফ্রম হ্যান্ড টু মাউথ ইউজ করা হয়। এরপর দেখুন, বলেছে সে বলল যে সে যাবে। এখানে প্রশ্ন হলো যে সে বলল যে সে যাবে, অর্থাৎ এখানে মূলত সেড দ্যাট, এখানে সেড দ্যাট রয়েছে সবগুলোতে। কিন্তু আমরা জানি যে সেড দ্যাট এর পরে ভার্ব আসলে সেটি পাস্ট ফর্ম হয়। দেখুন, এখানে ভার্ব সেড দ্যাট এর পরে ভার্ব আসলে কি হয়? পাস্ট ফর্ম হয়, অর্থাৎ হি উড গো। অর্থাৎ তাহলে এখানে সঠিক উত্তর হবে ঘ নাম্বার, হি সেড দ্যাট হি উড গো, অর্থাৎ এটি সঠিক এই বাংলাটির ইংরেজি ট্রান্সলেশন। এরপরে দেখুন, আমি বরং মরব কিন্তু ভিক্ষা করব না। আমি বরং মরব কিন্তু ভিক্ষা করব না, এটির সঠিক ট্রান্সলেশন কি হবে? এখানে দেখুন, উড রেদার অর্থ তার চেয়ে বা বরং বোঝায়। উড রেদার অর্থ হলো তার চেয়ে বা বরং, অর্থাৎ আমি বরং মরব কিন্তু ভিক্ষা করব না, এখানে কিন্তু বরং বোঝানো হচ্ছে। এখানে সঠিক উত্তর হবে ক নাম্বার, আই উড রেদার ডাই দেন বেক, অর্থাৎ আমি বরং মরব কিন্তু ভিক্ষা করব না। আর এই উড রেদারের পরে মূলত ভার্বের কি হয়? বেস ফর্ম হয় এবং দেন থাকবে, এবং ভার্বের বেস ফর্ম হবে এবং দেন থাকবে। এরপরে প্রশ্নটি দেখুন, সে হাসতে হাসতে চলে গেল। আপনাদেরকে একটি কথা বলে রাখি যে হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, তারপরে ইত্যাদি বোঝাতে, অর্থাৎ হাসতে হাসতে কাঁদতে কাঁদতে বোঝালে যে নিয়মটি হবে, এই প্রশ্নটি কিন্তু নিবন্ধনে প্রায় ৫ থেকে ৭ বার এসেছে এই একই নিয়ম দ্বারা। তাহলে চলুন আমরা এই একটি প্রশ্নের মাধ্যমে আমরা সকল নিয়মটি একসাথে আমরা আয়ত্ত করব। এখানে দেখুন, হাসতে হাসতে বোঝালে মূলত লাফিং তথা প্রেজেন্ট পার্টিসিপল হবে। মূল বারের সাথে কি হবে? আইএনজি যুক্ত হয়। কাজে এখানে সঠিক উত্তর হবে যে হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। হি ওয়েন্ট অ্যাওয়ে কি হবে? লাফিং। এরপরে দেখুন, আমি এটা না করে পারলাম না। এর সঠিক ট্রান্সলেশন আমি এটা না করে পারলাম না। এর সঠিক ট্রান্সলেশন হলো যে ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প থাকলে, বাক্যে ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প থাকলে, দেখুন এখানে সব রয়েছে কুড নট, বাট এটি তো হবে না। যে নিয়ম অনুযায়ী বাক্যে ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প যদি থাকে, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। দেখুন, এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত রয়েছে শুধু খ নম্বর অপশনে, অর্থাৎ এখানে আই কুড নট হেল্প ডুইং ইট, অর্থাৎ আমি এটা না করে পারলাম না, এটি সঠিক উত্তর হবে। এরপরে দেখবেন আই ডু নট টেক টি, অর্থাৎ এই ইংরেজি বাক্যটির সঠিক অনুবাদ। এখানে সঠিক অনুবাদ হবে আমি চা খাবো না। আই ডু নট টেক টি, আমি চা খাবো না। অর্থাৎ যেসব খাবার দাঁত দিয়ে ছিঁড়ে খাওয়া হয়, অর্থাৎ চিড়ে চিড়ে খাওয়া হয়, তাদের ক্ষেত্রে খাই ব্যবহৃত হয়। সেক্ষেত্রে কি হবে? খাই ব্যবহৃত হবে, এই খাই ব্যবহৃত হবে। আর যেগুলো তরল বোঝায় সেগুলো পান করা ব্যবহৃত হয়, সেগুলো কি হয়? এই যে পান শব্দটি থাকবে, পান করা ব্যবহৃত হয় এখানে। তাহলে সঠিক উত্তর হবে আমি চা খাবো না। এখানে দেখুন যে লুক বিফোর ইউ লেভ, এই শব্দটির অনুবাদ জানতে চাওয়া হচ্ছে। এখানে লুক বিফোর ইউ লেভ, এটি একটি প্রবাদ বাক্য। এটি সঠিক উত্তর হবে যে ভাবিয়া করিও কাজ, এখানে করিও হবে, অর্থাৎ ভাবিয়া করিও কাজ, লুক বিফোর ইউ লিভ। এরপরে দেখুন, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ। আমরা জানি যে ক্যাটস অ্যান্ড ডগ একটি ইডিয়ম ফ্রেজ, যার অর্থ হলো কি মুষলধারে।
যার অর্থ কি হবে কি মুষলধারে। তাহলে এখানে দেখুন যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাহলে ক নাম্বার কিন্তু এখানে সঠিক উত্তর হবে। অর্থাৎ যে ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ, মুষলধারে বৃষ্টি হচ্ছে। হি হ্যাজ কিল্ড হিমসেলফ, হি হ্যাজ কিল্ড হিমসেলফ, এটির সঠিক অনুবাদ জানতে চাওয়া হয়েছে। এখানে দেখুন যে হি হ্যাজ কিল্ড হিমসেলফ, এটির সঠিক অনুবাদ হলো এখানে যে সে আত্মহত্যা করেছে। হি হ্যাজ কিল্ড হিমসেলফ, সে আত্মহত্যা করেছে, এটি সঠিক উত্তর। এরপর দেখুন ডায়মন্ড কাটস ডায়মন্ড, ডায়মন্ড কি কাটস ডায়মন্ড, ডায়মন্ড কাটস ডায়মন্ডের সঠিক বাংলা অনুবাদ হলো যে মানিকে কি চেনে, মানিক চেনে, মানিকে মানিক চেনে। আই অ্যাম ব্যাডলি হার্ড আপ, এটির সঠিক বাংলা অনুবাদ হলো এখানে দেখুন যে আমার টাকার খুব অন্টন হয়েছে। আই অ্যাম ব্যাডলি হার্ড আপ, আমার টাকার খুব অন্টন বা অভাব হয়েছে। এরপরে দেখুন যে হি ইজ অনলি 5, এটির নেগেটিভ ফর্ম জানতে চাওয়া হয়েছে। আমরা জানলি যে ওয়ানলি বা এ ওয়ান দ্বারা কোনো বাক্য শুরু হলে যদি বস্তুবাচক শব্দের ক্ষেত্রে নাথিং বাট বসে এবং সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে নট মোর দেন বা নট লেস দেন বসে। এখানে দেখুন নট লেস দেন বসেছে, কারণ এখানে কি বোঝাতে হয়েছে যে 5, এটি কিন্তু একটি সংখ্যাবাচক শব্দ। তাহলে সংখ্যাবাচক শব্দ বোঝালে কিন্তু মোর দেন, যে নট মোর দেন অথবা নট লেস দেন বসে, নট মোর দেন অথবা নট লেস দেন বসে, তাহলে কিন্তু এটি সঠিক উত্তর। এই নিয়মটি দ্বারা নিবন্ধনে আপনার 10+ প্রশ্ন কমন পাবেন। শুধু নিবন্ধনে বিগত সালে প্রশ্ন দেখলে 10+ প্রশ্ন কমন পাবেন। তাহলে আমি বলছি কিন্তু এই একটি নিয়ম দ্বারা আপনি 10টা প্রশ্ন কমন পাইলে কেন আপনি 80% কমন পাবেন না, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে দেখুন ইফ হি ডাজ নট ডু হি উইল ডাই, এটিকে কম্পাউন্ড করতে বলা হয়েছে। দেখুন কমপ্লেক্স সেন্টেন্সের ইফ যুক্ত সাবঅর্ডিনেট ক্লোজ, এখানে ইফ যুক্ত সাবঅর্ডিনেট ক্লোজটি যদি নেগেটিভ হয়, দেখুন এখানে নট রয়েছে, এটি একটি নেগেটিভ সেন্টেন্স, এবং তার যে নমিনেটিভ যদি ফার্স্ট বা থার্ড পারসন হয়, এখানে নমিনেটিভ অর্থাৎ যে হি থার্ড পারসন হয়, তবে কম্পাউন্ড এর গঠন হবে যে লেট প্লাস নমিনেটিভের অবজেক্টিভ ফর্ম। অর্থাৎ এখানে লেট হবে, প্রথম নিয়ম অনুযায়ী কিন্তু লেট হচ্ছে। তাহলে আপনি যদি এটার নিয়ম অনুযায়ী জানেন যে লেট হবে প্রথমে, তাহলে কিন্তু আপনার এই উত্তরটি করতে কিন্তু 30 সেকেন্ড বা 20 সেকেন্ডের সময় কিন্তু বেশি লাগবে না। এরপরে দেখুন এভরিবডি নোস দিস ইন্ট্রোগেটিভ, অর্থাৎ এই সেন্টেন্সটিকে ইন্ট্রোগেটিভ করতে বলা হয়েছে। দেখুন এভরিবডি অথবা এভরিওয়ান অথবা অল দ্বারা অ্যাফার্মেটিভ বাক্য শুরু হলে ইন্ট্রোগেটিভ বাক্যে করতে হলে প্রথমে কি হয়, হু হয়। প্রথমে কি হয়, হু হয়। এখানে হু রয়েছে দুটি সেন্টেন্সে, দেখুন হু রয়েছে দুটি সেন্টেন্সে, তাহলে হু হয় এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। যেহেতু এই টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে খ নাম্বার। অর্থাৎ যে হু ডাজ নট নো দিস, অর্থাৎ টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ডাজ হবে, কখনো ডু হবে না এখানে। এরপরে দেখুন যে আই উইশ আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার, এটিকে এক্সক্লেমেটরি করতে বলা হয়েছে। যে অ্যাসার্টিভ বাক্যে যদি আই উইশ অথবা আই ওয়ার থাকে, কথাটি থাকলে এর দ্বারা মূলত অপূর্ণ আকাঙ্ক্ষা প্রকাশ পায়। অর্থাৎ এটিকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হলে আই উইশের পরিবর্তে মূলত এখানে আই উইশের পরিবর্তে মূলত কি হবে, যে ইফ অথবা উড দ্যাট বসবে, ইফ অথবা উড দ্যাট বসবে। দেখুন এখানে প্রথমে কি রয়েছে, ইফ অথবা উড দ্যাট রয়েছে, এখানে ইফ রয়েছে, তাহলে এটি কিন্তু সঠিক উত্তর। বাকি অংশ আপনাকে দেখতে হবে না নিয়ম জানলে। এরপরে দেখুন আই মাস্ট গো দেয়ার, এটিকে নেগেটিভ করতে বলা হয়েছে। আই মাস্ট গো দেয়ার, এটি যে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে মূলত ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে। তাহলে কি বসবে, যে ক্যান নট বাট অথবা যে ক্যান নট হেল্প। দেখুন তিনটি সেন্টেন্সে কিন্তু ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প রয়েছে। মনে রাখতে হবে ক্যান নট বাট এর পরে ভার্বের বেস ফর্ম বসে। ক্যান নট বাট এর পরিবর্তে ভার্বের বেস ফর্ম কি, গো, গো দেয়ার। এখানে আই ক্যান নট বাট গো দেয়ার, এখানে আই ক্যান নট হেল্প গো দেয়ার। দেখেন এখানে রয়েছে যে ক্যান নট হেল্প অথবা ক্যান নট বাট, সে অনুযায়ী নিয়ম অনুযায়ী কিন্তু এখানে দুটি সঠিক উত্তর কিন্তু নেওয়া যায়। এরপরে দেখুন যে মুভ অ্যান্ড ডাই, এটিকে সিম্পল করতে বলা হয়েছে। এখানে মুভ অ্যান্ড ডাই এই বাক্যটির এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। দেখুন মুভ অ্যান্ড ডাই, এখানে অ্যান্ড কনজাংশন রয়েছে, অর্থাৎ মুভ অ্যান্ড ডাই এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। আমরা জানি একটি ক্রিয়ার কারণে অন্য আরেকটি ক্রিয়ার কাজ হলে কারণমূলক ক্রিয়ার বাই প্লাস আইএনজি দ্বারা, অর্থাৎ বাই প্লাস আইএনজি যুক্ত হয়ে ভার্বে কি জের অ্যান্ড ফ্রম হয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে যে অর্থাৎ বাই মুভিং ইউ উইল ডাই, এটি কিন্তু সঠিক উত্তর। এরপরে দেখুন দো হি টায়ার্ড হার্ড,
হি ফেল্ড, এটিকে কম্পাউন্ড করতে বলা হয়েছে। আমরা জানি দো অথবা অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে, অর্থাৎ দো এবং অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই, এটি পরিবর্তনের নিয়ম রয়েছে যে সাবঅর্ডিনেট ক্লজ থেকে দো অথবা অলদো তুলে দিয়ে, অর্থাৎ এই সাবঅর্ডিনেট ক্লজ থেকে দো অথবা অলদো আমরা তুলে দিব, তুলে দিয়ে ইনডিফিনিট ক্লোজ অর্থাৎ হি ফেইল্ড, অর্থাৎ ইনডিফিনিট ক্লোজ দুটির মাঝখানে বাট কনজাংশন বসাবো। এখানে দেখুন বাট কনজাংশন বসেছে, অর্থাৎ হি টায়ার্ড হার্ট, হি টায়ার্ড হার্ট। আমরা কি করব, এই দো অথবা অলদো তুলে দিয়ে বাকি অংশ অর্থাৎ হি টায়ার্ড হার্ট, হি টায়ার্ড হার্ট, তারপরে মাঝে বাট বসাবো, তারপরে বাকি অংশ, অর্থাৎ এটি সঠিক উত্তর। এরপরে দেখুন যে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য বিউটিফুল। এটি এই বিউটিফুল, যেমন শব্দটি বিউটিফুল তেমনই প্রশ্ন আসে বিউটিফুল ভাবে। এই প্রশ্ন প্রায় 4 থেকে 5 বার শুধু নিবন্ধনে এসেছে এই একটি কোশ্চেনিং। তাহলে অবশ্যই আপনাদের এই প্রশ্নগুলো পড়ার কিন্তু গুরুত্ব রয়েছে। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ বিউটিফুল, বিউটিফুল শব্দটির নাউন ফর্ম কি? দেখুন বিউটিফুল নিজে এটি একটি অ্যাডজেক্টিভ এবং এর নাউন ফর্ম হলো বিউটি। এখানে ক নাম্বার দেখুন যে নাউন ফর্ম হলো বিউটি। আর এখানে অর্থাৎ যে বিউটিফাই, এখানে দেখুন বিউটিফাই রয়েছে, এটি হলো নাউন ফর্ম, আমি লিখে দিচ্ছি, এটি হলো নাউন ফর্ম, আর বিউটিফাই হলো ভার্ব ফর্ম। আর যেহেতু এটি অ্যাডজেক্টিভ, এরপরে রয়েছে দেখুন যে অর্থাৎ বিউটিফুলি, যে এটি হলো একটি অ্যাডভার্ব, এটি হলো অ্যাডভার্ব, আর এটি তো নিজেই হলো অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিউটিফুল অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আপনারা এই ধরনের কোশ্চেন যেগুলো পাবেন, অর্থাৎ এই ডেরিভেটিভসগুলোর ক্ষেত্রে আপনারা 4টি ফর্ম পড়বেন, নাউন ফর্ম পড়বেন, ভার্ব ফর্ম পড়বেন এবং অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। আর অ্যাডজেক্টিভের সাথে কিন্তু আপনার এলওয়াই, শুধু এলওয়াই যুক্ত করলে সব অ্যাডভার্ব পাওয়া যায়। এটি কিন্তু একটি সহজে মনে রাখবেন যে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব পাওয়া যায়। অ্যাডভার্ব কিন্তু আপনাদের এক্সট্রা করে আলাদা করে মনে রাখার প্রয়োজন নেই। এখানে দেখুন হি ইজ এ জাস্টিস অফ দ্য হাইকোর্ট, হিয়ার জাস্টিস ইজ এ অ্যান, অর্থাৎ এখানে জাস্টিস কোন ধরনের নাউন সেটি কিন্তু জানতে চাওয়া হয়েছে। দেখুন যে ওয়ার্ড দ্বারা শ্রেণীবাচক বা জাতিবাচক কোনো কিছু সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে, অর্থাৎ এখানে জাস্টিস হলো একটি কমন নাউন, অর্থাৎ সকল বিচারক এর ক্ষেত্রে মূলত বোঝাচ্ছে যে জাস্টিস এটি কমন নাউন, সকল বিচারককে বোঝাচ্ছে। হি রেজড হিজ হ্যান্ড, হেয়ার রেজড ইজ এ ভার্ব, অর্থাৎ এখানে রেজটি কোন ধরনের ভার্ব। এখানে দেখুন অপশন যেগুলো রয়েছে, এখানে অপশনে মূলত সঠিক উত্তর নেই, অর্থাৎ দেখুন আমরা জানি কোনো ভার্বের শেষে অবজেক্ট থাকলে তাকে ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া বলা হয়। রেজ এর পরে যে হাই হ্যান্ড অবজেক্ট থাকায়, কারণ রেজ এখানে কিন্তু একটি ট্রানজিটিভ ভার্ব হবে, এখানে কিন্তু ট্রানজিটিভ ভার্ব অপশনে নাই। তাহলে এখানে রেজ এর পরে কি রয়েছে, অবজেক্ট থাকায় অর্থাৎ এটি একটি অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব। এরপরে দেখুন অ্যান অ্যাডভার্ব ডাজ নট মডিফাই, অর্থাৎ একটি অ্যাডভার্ব নিচে কোনটিকে মডিফাই করে না, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন ব্যতীত। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম আমি এখন বলবো, এটিও কিন্তু নিবন্ধনে প্রায় 5 বারের বেশি কোশ্চেন এসেছে শুধু একটি নিয়ম থেকে। এখানে দেখুন আপনারা যে ওয়ার্ড দ্বারা, যে ভালোভাবে শুনুন, যে ওয়ার্ড দ্বারা পার্টস অফ স্পিচের 8টি পার্টস অফ স্পিচের মধ্যে নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য কোনো শব্দ বা পার্টস অফ স্পিচকে অথবা একটি সম্পূর্ণ বাক্যকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে, অর্থাৎ নাউন বা প্রোনাউন বাদে যদি কাউকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। এখানে বলেছে অ্যাডভার্ব ডাজ নট মডিফাই, তাহলে এখানে কি হবে, এখানে সঠিক উত্তর হবে যে নাউন্স, নাউন বা প্রোনাউন, অর্থাৎ তাহলে তাকে কি বলে, অর্থাৎ তাকে অ্যাডভার্ব বলা হয়, তাকে কি বলে, অ্যাডভার্ব বলে, যদি নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য কোনো শব্দকে সেটি মডিফাই করে। যেহেতু এখানে অর্থাৎ অ্যাডভার্ব ডাজ নট মডিফাই, সেক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু নাউন হবে। এরপরে দেখুন যে হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, হেয়ার হুইচ ইজ এ অ্যান, অর্থাৎ এখানে বাক্যটি হুইচ শব্দটি কি হিসেবে ব্যবহৃত সেটি জানতে চাওয়া হয়েছে। আমরা জানি যে ওয়ার্ড দ্বারা একটু আগে পড়লাম, দেখুন একই জায়গায় রিপিট কোশ্চেন চলে এসেছে। এখানে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে। আমরা একটু আগে পড়েছি যে নাউন বা প্রোনাউন ব্যতীত যে সকল অ্যাডজেক্টিভ বা সেন্টেন্সকে মডিফাই করে তাদেরকে অ্যাডভার্ব বলে। আর যদি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে মূলত কি বলা হয়, আমরা জানি যে নাউন বা প্রোনাউনকে মডিফাই যদি করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে আগেরটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব আর এটাকে বলা হচ্ছে কি
অ্যাডজেক্টিভ। তাহলে এখানে হুইচ একটি কি অ্যাডজেক্টিভ। এরপরে দেখুন এ প্যারাগ্রাফ মাস্ট বি ড্যাশ থিম বা থিমস, অর্থাৎ একটি প্যারাগ্রাফ কতটি যে থিম বা থিমস নিয়ে গঠিত হবে। একটি প্যারাগ্রাফ অবশ্যই একটি বিষয় থিম বা একটি প্যারায় লিখতে হবে, অর্থাৎ এখানে উত্তর হবে কি ওয়ান। এটিও একটি রিপিট কোশ্চেন নিবন্ধনে প্রায় 3 থেকে 4 বার এসেছে, অর্থাৎ এগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এই ছিল আমাদের ডাইজেস্ট 3 নম্বর আয়োজন। যদি আয়োজনটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।